আসসালামু আলাইকুম। নীল লোহিত এই নামটা সম্পর্কে সরকারি চাকুরি পরীক্ষার্থী যারা আছেন তারা হয়তো কম বেশি সকলেই শুনেছেন। তো নীল লোহিত আসলে সুনীল গঙ্গোপাধ্যায়ের একটি ছদ্মনাম। তো আমাদের আজকের এই ভিডিওতে সুনীল গঙ্গোপাধ্যায় সম্পর্কে আমরা আদ্যোপান্ত জানবো। তো 1933 সালে জন্মগ্রহণ করে এবং 2012 সালে তিনি মৃত্যুবরণ করে। তো একটা বিষয় এখানে উল্লেখযোগ্য যে তিনি মূলত জাতীয়তা এবং নাগরিকত্বে ভারতীয় হলেও তিনি তার জন্ম কিন্তু বাংলাদেশে, অর্থাৎ তিনি বাংলাদেশের ঢাকা বিভাগের মাদারীপুর জেলায় জন্মগ্রহণ করেছেন। তো এখন এখানে একটা কথা হচ্ছে যে তাহলে তিনি কেন ভারতীয় এবং কীভাবে তিনি ভারতীয় হলো। তো তার জন্মের পরবর্তীতে তিনি ঠিক 4 বছর পরে কলকাতাতে যান। তিনি তার বাবা সহ কলকাতাতে যান এবং সেখানেই তিনি পরবর্তী তার শিক্ষা জীবন সহ শুরু করে সমস্ত জীবনটা ওখানেই বেশিরভাগ তিনি কাটিয়েছেন। তো তার জন্ম সেই হিসেবে মাদারীপুর হলেও তিনি মূলত একজন ভারতীয়, তিনি নাগরিকত্ব এবং তার জাতীয়তা দুটোই ছিল ভারতীয়। তো এখন এই সুনীল গঙ্গোপাধ্যায়ের সর্বপ্রথম যে উপন্যাসটি তিনি লিখেছেন সেটা হচ্ছে আত্মপ্রকাশ। এই আত্মপ্রকাশ উপন্যাসটি লেখার মাধ্যমেই তার মূলত সাহিত্যে আত্মপ্রকাশ ঘটে। এছাড়া তার আরেকটি গুরুত্বপূর্ণ উপন্যাস আছে এবং সেটা হচ্ছে পূর্ব পশ্চিম। এই পূর্ব পশ্চিম উপন্যাসটি বাংলাদেশের মুক্তিযুদ্ধেও এবং বাংলাদেশ বলতে তখন তৎকালীন ভারত যে বিভক্ত হয় এই সমস্ত কিছু অর্থাৎ ইতিহাসটা তিনি তুলে ধরতে পেরেছিলেন। তো এই উপন্যাসটি আসলে একটি পূর্ব বাংলার একটি পরিবারকে নিয়ে 1947 সালে বিভাজনের সময়কার পরিস্থিতি, দেশত্যাগ, উদ্বাস্তুদের জীবন এবং নতুন প্রজন্মের চিন্তাধারা, পশ্চিমবঙ্গের নকশাল আন্দোলন এবং বাংলাদেশের মুক্তিযুদ্ধে স্থান পেয়েছে। আর এই কারণেই এই পূর্ব পশ্চিম উপন্যাসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ফার্স্ট পাবলিশড নভেল অফ সুনীল গঙ্গোপাধ্যায়, যেটা আমরা অলরেডি পড়েছি, সেটা হচ্ছে আত্মপ্রকাশ। আত্মপ্রকাশ। তারপর হচ্ছে নিম্নোক্ত কোন উপন্যাসে বাংলাদেশের মুক্তিযুদ্ধোত্তর সময়ের চিত্র অঙ্কিত হয়েছে? উত্তর হচ্ছে সুনীল গঙ্গোপাধ্যায়ের পূর্ব পশ্চিম। আচ্ছা, এছাড়া আমাদের আরও কিছু ইনফরমেশন সুনীল গঙ্গোপাধ্যায় সম্পর্কে জানতে হয়। ছন্দনাম হচ্ছে নীল লোহিত, সেটা আমরা কম বেশি অনেকে জানি। এছাড়া তার আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ কবিতা আছে, যেমন হঠাৎ, নীরার জন্য, শ্যামবাজারের মোড়ের আড্ডা, অর্ধেক জীবন। হ্যাঁ, তো আমরা এখন তার সাহিত্যিক জীবন সম্পর্কে কিছুটা জানবো। তো সুনীলের পিতা তাকে টেনিসনের একটা কাব্যগ্রন্থ দিয়ে বলছিলেন যে প্রতিদিন এখান থেকে 2টি করে কবিতা অনুবাদ করবে। তো এটা করা হয়েছিল এজন্য যে তিনি যেন দুপুরে বাইরে যেতে না পারতেন। তো তিনি তার বাবার সেই আদেশ, অর্থাৎ শিরোধার্য যে আদেশ ছিল সেটা তিনি পালন করতেন এবং তিনি সিনেমা বা বন্ধুদের সাথে আড্ডা না দিয়ে তিনি মূলত টেনিসনের কাব্যগ্রন্থ থেকে রেগুলার তিনি 2টা করে কবিতা অনুবাদ করতেন। তো অনুবাদ একঘেয়ে উঠলে তিনি নিজেই লেখা শুরু করেন। নীল লোহিতের তার একটা উপন্যাস যেখানে সবগুলো চরিত্রেই আসলে নীল লোহিত সকল চরিত্রের মধ্যে থেকে নীল লোহিত তার কেন্দ্রীয় চরিত্র ছিল। তো তিনি নিজেই আসলে এই কাহিনীটাকে নিজের ভঙ্গিতে প্রকাশ করেছেন। তো এখানে বেশ একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে তিনি যতগুলো কাহিনী লিখেছেন এই নীল লোহিতকে নিয়ে, সেখানে সবগুলোতেই আসলে নীল লোহিতের বয়স ছিল 27, অর্থাৎ তিনি 27-এর চেয়ে কখনোই তার বয়স বাড়তো না। আবার বিভিন্ন কাহিনীতে দেখা যায় যে সুনীল গঙ্গোপাধ্যায়ের এই নীল লোহিত চরিত্রটি মূলত একটা বেকার চরিত্র, তিনি চিরবেকার ছিলেন। তো তিনি বিভিন্ন চাকরি করার চেষ্টা করেছিলেন চরিত্রের মধ্যে, কিন্তু এই চাকরিটা তিনি বেশি দিন করতে পারেন নাই বা তার করার ইচ্ছা ছিল না। কাকাবাবু চরিত্রের আসলে উদ্ভব হচ্ছে নীল লোহিত, অর্থাৎ সুনীল গঙ্গোপাধ্যায়। আর সম্মাননা হিসেবে তাকে 2002 সালে কলকাতা শহরের শেরিফ হিসেবে তাকে নির্বাচন করা হয়েছিল। এছাড়া তিনি আনন্দ পুরস্কার এবং সাহিত্য একাডেমি পুরস্কার লাভ করেছেন।
তো সুনীল গঙ্গোপাধ্যায় খুব বেশি দিন আগে যে মারা গিয়েছেন বিষয়টা তা না। তিনি 2012 সালের 23 অক্টোবরে তার হচ্ছে হৃদযন্ত্রের অস্বাভাবিকতা বা অসুস্থতার কারণে তিনি মৃত্যুবরণ করেন। তার সবচেয়ে বিখ্যাত কিছু উপন্যাস হচ্ছে, আমরা অলরেডি দুইটা জেনেছি, একটা হচ্ছে, তার মধ্যে একটা ছিল পূর্ব পশ্চিম, সেই সময়, প্রথম আলো। প্রথম আলো আসলে আমাদের পত্রিকা, কিন্তু তার প্রথম আলো একটা উপন্যাস ছিল। তিনি তার আত্মজীবনীমূলক একটা মানে উপন্যাস হচ্ছে ছবির দেশে কবিতার দেশে এবং অর্ধেক জীবন। তো এই ছিল সুনীল গঙ্গোপাধ্যায় সম্পর্কে। ধন্যবাদ।